পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের আমি প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশ দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলো আমাকে আরও এই পড়াশোনা সম্পর্কিত ভিডিও করতে উৎসাহিত করবে। আজকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। এই রাষ্ট্রবিজ্ঞানের আজ আলোচ্য অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি বিষয় হিসেবে। এই বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই অধ্যায় থেকে তোমাদের প্রথম সেমিস্টারে 4টি এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আসবে। আর আমি তোমাদের এই অধ্যায়ের ওপর প্রথম পর্বে যতটুকু অংশ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। আজকে আলোচনার প্রথম যে বিষয় সেটা হলো এই রাষ্ট্রবিজ্ঞানকে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। আর ব্রাইসের এই রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করার পেছনে যে কারণগুলি ছিল তা হলো, রাষ্ট্রবিজ্ঞান অসম্পূর্ণভাবে বিজ্ঞান হলেও পরবর্তীকালে জগতের প্রগতিশীল মানুষের রাজনৈতিক আচার আচরণকে কেন্দ্র করে এর পরিধি বেড়েছিল এবং বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে দিয়ে এর বিশ্লেষণ করাও অনেক সহজ হয়েছে। তাই একে লর্ড ব্রাইস প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বলতে গেলে বলা যায় অর্থনীতি, সমাজতত্ত্ব, ইতিহাস, মনস্তত্ত্ব, নৃতত্ত্ব প্রভৃতি সামাজিক বিজ্ঞানসমূহের মতো রাষ্ট্রবিজ্ঞানেরও একটি সামাজিক বিজ্ঞান এই অভিধা রয়েছে। তবে রাষ্ট্রবিজ্ঞান যে গতিশীল সামাজিক বিজ্ঞান সে কথা বলাই যায়। তাই রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কখনো এক জায়গায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে না। অন্য সব সামাজিক বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব ধারণা, নিজস্ব বিষয়ের উপর যে আলোচনা সেগুলো রয়েছে। এই বিষয়ে বলা যায় অর্থনীতির আলোচ্য বিষয় যেমন মানুষের অর্থনৈতিক জীবন এবং অর্থনৈতিক সম্পর্ক। নৃতত্ত্বের আগ্রহের বিষয় হলো আদিম উপজাতিদের জীবনধারা ও সংস্কৃতির ক্রিয়া প্রতিক্রিয়া। মনস্তত্ত্বের আলোচ্য বিষয় হলো সামাজিক পরিমণ্ডলে ব্যক্তির মনস্তাত্ত্বিক আচার আচরণের প্রকৃতি। ঠিক একই রকমভাবে রাষ্ট্রবিজ্ঞানেরও বিষয় হলো সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন, রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্র ও সরকার, ক্ষমতা এবং বিরোধ ও রাজনৈতিক দল এবং স্বার্থগোষ্ঠী প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা। রাজনৈতিক জীবন সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে বলা যায় প্রাচীনকালে গ্রিসে প্রায় আজ থেকে 2000 বছর আগে দুই প্রবাদপ্রতিম বিখ্যাত দার্শনিক, একজন প্লেটো এবং অপরজন অ্যারিস্টটল, এরা মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনার সূত্রপাত করেছিলেন। যদিও তার আগে খ্রিস্টপূর্ব 5ম শতকে প্রাচীন গ্রিসের সফিস্ট চিন্তানায়কদের মধ্যে এই রাষ্ট্রচিন্তার প্রথম উন্মেষ ঘটেছিল বলে মনে করা হয়। বিখ্যাত দার্শনিক প্লেটো তার অন্যতম এক বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে দার্শনিক শাসকদের হাতে রাষ্ট্র পরিচালনার পূর্ণ অধিকার তুলে দিতে চেয়েছিলেন। আর এই প্লেটোর সুযোগ্য শিষ্য অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্সে 158টি নগর রাষ্ট্রের সাংবিধানিক ইতিহাস বিশ্লেষণ করে রাষ্ট্রচিন্তায় এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন। আর এই কারণেই অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। তবে প্লেটো ও অ্যারিস্টটল এমনকি তার পরবর্তীকালেও যে সমস্ত সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা রয়েছে, তাদের আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানকে শুধু রাষ্ট্র ও সরকারের সংকীর্ণ গণ্ডির মধ্যেই তারা সীমাবদ্ধ করে রেখেছিলেন। রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ক্ষেত্রে বলা যায় এভাবেই অতীতে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিকে শুধু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যেই সীমিত করে রাখা হয়েছিল
সেই সময় রাষ্ট্র ও সরকারের আলোচনা ছাড়া অন্যান্য বিষয়গুলি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হতো না। তাই রাষ্ট্রবিজ্ঞানী গার্নার বলেছিলেন, রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের সূচনা এবং সমাপ্তি হয়েছিল। আর গার্নারের এই বক্তব্যকে প্রাধান্য দিয়ে আর এক রাষ্ট্রবিজ্ঞানী গেটেও তার পলিটিক্যাল সায়েন্স গ্রন্থে তার অভিমত প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যতের রাষ্ট্র, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক তত্ত্ব এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। আচরণের সূত্রপাতে বলা যায়, বিংশ শতাব্দীর গোড়ার দিকে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরেই এই রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধিতে ব্যাপক পরিবর্তন দেখা গিয়েছিল। গ্রাহাম ওয়ালসের লেখা হিউম্যান নেচার ইন পলিটিক্স, যা 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এবং আর্থার বেন্টলির দ্য প্রসেস অব গভর্নমেন্ট, এই দুটি বই প্রকাশিত হলে আচরণবাদ নামে যে নতুন বিশ্লেষণ ধারা গড়ে উঠেছিল, তার ফলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বিশ্লেষণে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়েছিল। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে রাষ্ট্রকেন্দ্রিক সাবেকি ধ্যান ধারণা বাতিল করে এই রাজনৈতিক জীবনের ব্যাপক কাজকর্মকে তুলে ধরেছিলেন। ক্ষমতাকেন্দ্রিক ধারণার কথা বলতে গিয়ে তারা বলেছেন, অর্থাৎ আচরণবাদীরা রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিবর্তে সমগ্র রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্লেষণ করে ক্ষমতাকেন্দ্রিক ধারণাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতির অন্তর্ভুক্ত করেছিলেন। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করতেন, রাজনীতি শুধু রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, রাজনীতির অস্তিত্ব সমাজ জীবনের সর্বত্রই বিরাজমান। বস্তুত যে সমস্ত জায়গায় ক্ষমতার অস্তিত্ব রয়েছে সেখানেই রাজনীতি আছে। এই কারণে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েল এবং কাপলান এই রাষ্ট্রবিজ্ঞানকে ক্ষমতার প্রকৃতি বা ক্ষমতার অংশগ্রহণ সম্পর্কিত গবেষণা বলে উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে আচরণবাদীদের মতে রাষ্ট্রবিজ্ঞান ছিল রাজনৈতিক বিশ্লেষণের একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিকে বিশুদ্ধ বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করতে চেয়েছিলেন, আর এই জন্যই রাজনৈতিক আলোচনীয় সমস্ত রকম নৈতিকতার আদর্শকে বিসর্জন দিয়ে তারা রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যমান নিরপেক্ষ করে গড়ে তুলেছিলেন। অর্থাৎ বলা যায়, আচরণবাদীরা কোনো রকম নীতিবোধ, উচিত অনুচিতের বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় স্থান দিতে চাননি। তবে পরবর্তীকালে 1970-80 দশকে নয়া আচরণবাদ রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণে মানবিক মূল্যবোধকে আবার ফিরিয়ে এনেছিল। এক্ষেত্রে বলা যায় ডেভিড ইস্টনের কথা, যিনি ঘোষণা করেছিলেন রাজনীতিতে মূল্যবোধের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে কখনোই উপেক্ষা করা যায় না। নয়া উদারনীতিবাদী ধারার কথা বলতে গেলে বলা যায়, সাবেকি উদারনীতিবাদের উত্তরসূরি হিসেবে 1970-এর দশকে নয়া উদারনীতিবাদের জন্ম হলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিতে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। নয়া উদারনীতিবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে সাবেকি রাষ্ট্রীয় ও রাষ্ট্র সংগঠনের ভূমিকাকে বাতিল করে দিয়ে ব্যক্তির স্বাধীনতাকে সবার ওপরে তুলে ধরেছিলেন। এক্ষেত্রে তাদের বক্তব্য ছিল, আগে ব্যক্তি পরে রাষ্ট্র। ক্ষমতা ও ক্ষমতা সম্পর্কিত আলোচনার কথা বলতে গেলে বলা যায়, আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র, সরকার, আইন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে অতিক্রম করে সমাজ জীবনের প্রত্যেকটি স্তরে ক্ষমতা ও ক্ষমতা সম্পর্কিত আলোচনাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। উত্তর আধুনিক চিন্তাবিদ মিশেল ফুকোর মতে রোজকার জীবনের প্রতিটি পর্যায়ে, যেমন পরিবার, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, অফিস, খেলার মাঠ প্রভৃতি ক্ষেত্রে সবসময় যে ক্ষমতা কাজ করে চলেছে তার বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে অন্যতম এক বিচার্য বিষয় হিসেবে ফুটে উঠেছে। আজকে আমি তোমাদের এই বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই অধ্যায় থেকে এতটুকু অংশই আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশ আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে
আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।